সঞ্জয় খোকা, তুই কি আমার সাথে একটু কাজ করতে পারবি? আর পারছি না আমি, তাই আজ তোকে বললাম খোকা। আমি নিজের দিদির ছেলে সঞ্জয়কে কথাটা বলতেই সঞ্জয় আমাকে বলল, না মাসি, আমি তোমার সাথে কাজ করতে পারবো না, সরি। সঞ্জয় আমাকে না করে দিতেই আমি সঞ্জয়কে অনুরোধ করে বললাম, খোকা, আমি তো তোর মাসি, তুই কি তোর মাসির এই উপকারটা করবি না? তুই কি চাস আমি কষ্ট পাই? আমার কথাটা শুনে সঞ্জয় খানিক নিশ্চুপ হয়ে গেল। আমি সঞ্জয়ের মুখের দিকে তাকিয়ে আছি। আমার কেন যেন মনে হচ্ছে সঞ্জয় আমার কথাটা শুনবে। সঞ্জয় মিনিট খানেক সময় নিশ্চুপ থেকে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে মাসি, আমি তোমার কাজ করে দিব, চলো আমার সাথে। এই বলে সঞ্জয় আমাকে নিয়ে চলে গেল ঘরে। সঞ্জয় আমাকে নিয়ে ঘরে এসে হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন দিদির ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি নিরুপমা, আমার বয়স 30। আমি বিবাহিত। আমার স্বামীর নাম ফয়সাল। ফয়সালের সাথে আমার বিয়েটা পারিবারিকভাবে হয়নি। আমি আমার পরিবারের অমতে ফয়সালকে বিয়ে করি। ফয়সালকে বিয়ে করার পর প্রায় বছর খানেক ফয়সালের সাথেই আমি মুম্বাই শহরে ছিলাম। কিন্তু 1 বছর পর ফয়সাল আমাকে ছেড়ে চলে যায়। কোথায় গেছে ফয়সাল তা আমি জানি না। আমি অনেক খোঁজ করেছি ফয়সালের, তবে তার কোনো খোঁজ আমি পাইনি। অবশেষে সব আশা ছেড়ে দিয়ে আমি নিজের দিদির বাড়ি চলে আসি। আমার বাবা মা নেই। আমার কাছে আমার দিদি, আমার বাবা ও মা। আর আমার দিদি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন। আমার দিদির একটা ছেলে আছে। আমার দিদির ছেলের নাম সঞ্জয়। সঞ্জয় এখন কলেজে পড়ে। আমি দিদির বাড়ি চলে আসার পর দিদিকে আমার জীবনের গত 1 বছরের কাহিনীটা বলি। দিদি আমার জীবনের কাহিনী শুনে আমাকে ক্ষমা করে দেন। আর আগের মতোই আমাকে তার কাছে থাকতে দেন। আমার দিদি ও জামাই বাবু ব্যাংকে চাকরি করে, যেই কারণে তারা দুজনেই সব সময় বাড়ির বাহিরে থাকেন। বাড়িয়ে আমি আর আমার দিদির ছেলে সঞ্জয় থাকি। সঞ্জয়কে আমি অনেক স্নেহ করি, আর সঞ্জয় ও আমাকে অনেক শ্রদ্ধা করে। দিদি আর জামাইবাবু বাহিরে চাকরি করার কারণে আমি তাদের বাড়ির সব কাজ করে থাকি। রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, সব কিছুই আমি করি। আর আমার ভালো লাগে সংসারের কাজ করতে। যদিও আমার দিদি আমাকে অনেকবার বারণ করেছেন সংসারের কাজ না করতে, কিন্তু আমি দিদির এই কথাটা একদম শুনি না। আমি নিজের মতো করে নিজের সংসার ভেবে সব কাজ কর্ম গুছিয়ে রাখি দিদি বাড়ি ফেরার আগেই। দিদি যখন দেখলো আমি তার কথা শুনছি না, নিজের মতো করে আমি সবকিছু করে রাখছি, তখন দিদি আর আমাকে কিছু বলল না। আমি রোজকার মতো আজ নিজের কাজ করছি। সারা দিন শুয়ে বসে থাকার থেকে একটু কাজ কর্ম করলে আমার নিজের মনটা ভালো থাকবে। সঞ্জয় কলেজে চলে গেছে। এখন বাড়িতে শুধুমাত্র আমি একাই আছি। আমি সকলের ঘর গুছিয়ে ফেলার পর সঞ্জয়ের ঘরটা গোছাতে চলে গেলাম। আমি সঞ্জয়ের ঘরে পা রাখতেই দেখতে পেলাম সঞ্জয়ের বিছানার উপর ল্যাপটপ পড়ে আছে। এই সঞ্জয় কলেজ থেকে বাড়িতে ফেরার পর বাকি সময়টা ধরে এই ল্যাপটপ আর ফোন নিয়ে পড়ে থাকে। আমি নিজেও সঞ্জয়কে অনেকবার বকেছি এসবের জন্য। ইলেকট্রনিক্স ডিভাইস যত কম চালাবে তত ভালো।
তাছাড়া সে এখন পড়াশোনা করে। এসব ইন্টারনেটে পড়ে থেকে অযথা সময় নষ্ট করার থেকে পড়াশোনা করা অনেক ভালো। পড়াশোনা করে নিজের জীবনটাকে আরও সুন্দরভাবে সে গোছাতে পারবে। আমি সঞ্জয়কে যত যাই বলি না কেন, সঞ্জয় আমার কোনো কথাই শুনবে না। আসলে আজকালের ছেলে মেয়েরা এমনই হয়, তাই নিজেরা যা ভালো মনে করে তাই করে থাকে। অন্য কারোর কথা শোনার মতো ইচ্ছে তাদের থাকে না। আমি সঞ্জয়ের ল্যাপটপের কাছে যেতেই দেখতে পেলাম সঞ্জয়ের ল্যাপটপ অন করা আছে। আমি ল্যাপটপটা নিজের হাতে তুলে নিতেই ল্যাপটপের স্ক্রিনে যা দেখতে পেলাম তা দেখার পর আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আমি দ্রুত ল্যাপটপ অফ করে দিলাম আর সঞ্জয়ের ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে চলে আসলাম। আমি নিজের ঘরে আসতেই আপন মনে ভাবতে লাগলাম সঞ্জয়ের কথা। সঞ্জয়ের ল্যাপটপে আমার ছবি কেন? তাছাড়া সে আমার ছবিটাই বা পেল কোথা থেকে? আমি আপন মনে সঞ্জয়ের কথা ভাবছি। এর মাঝেই কলিং বেল বেজে উঠল। আমি নিজেকে খানিক সামলে নিয়ে চলে গেলাম দরজাটা খুলে দেওয়ার জন্য। আমি দরজা খোলার জন্য দরজার সামনে যেতেই দেখতে পেলাম সঞ্জয়কে। সঞ্জয় বাড়ি চলে এসেছে। আমি দরজাটা খুলে নরমালি সঞ্জয়কে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, আজ তুই কলেজে যাসনি? আমার প্রশ্নের জবাবে সঞ্জয় বলল, গিয়েছিলাম মাসি, কিন্তু আজ কলেজ বন্ধ ছিল, তাই চলে এসেছি। আমি সঞ্জয়কে বললাম, ওহো, আচ্ছা, তুই তবে এক কাজ কর, বাহিরেই বস, আমি তোর ঘরটা পরিষ্কার করে দেই। সঞ্জয় আমার কথা মতো সোফায় গিয়ে বসল। আমি সঞ্জয়ের ঘরটা পরিষ্কার করতে চলে গেলাম। আমি সঞ্জয়ের ঘর পরিষ্কার করছি আর আপন মনে ভাবছি সঞ্জয়ের কথা। সঞ্জয়ের দিকে তাকাতে এখন কেন যেন আমার খানিক অদ্ভুত লাগছে। কেন যেন আমার মন বলছে সঞ্জয়কে একটি বার জিজ্ঞেস করে দেখি যে আমার ছবি দিয়ে সে কি করছে। তবে কেন যেন এই প্রশ্ন করার সাহস হলো না আমার। আমি নিজের মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে দিলাম। আমি বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম। রাতের দিকে দিদি ও জামাইবাবু একসাথে বাড়ি ফিরল। আমি রাতের ডিনার সকলের সাথেই করলাম। অতঃপর ঘুমাতে চলে আসলাম নিজের ঘরে। আমি নিজের ঘরে এসে আপন মনে সঞ্জয়কে নিয়ে চিন্তা করছি। সঞ্জয় আমার নিজের ছেলের মতো, তাকে নিয়ে চিন্তা করাটা আমার দায়িত্ব। তবে সঞ্জয় এখন যা শুরু করেছে, তাতে করে সঞ্জয়ের ফিচারের জন্য এটা ভালো হবে না। সঞ্জয়কে নিয়ে চিন্তা করার এক পর্যায়ে আমার জল চলে আসলো। আমি কেন যেন আর শান্ত থাকতে পারলাম না। আমি বসা থেকে উঠে নিজের কাজ করতে নিলাম। প্রায় ঘন্টা খানেক সময় কাজ করার পর আমি ঘুমাতে চলে গেলাম। সকাল বেলা ঘুম থেকে উঠে আমি নিজের মতো করে রুটিন মাফিক কাজ করতে থাকি। ওইদিকে সঞ্জয়ের কলেজের সময় হয়ে আসতেই আমি সঞ্জয়কে ডাকতে চলে গেলাম তার ঘরের দিকে। আমি সঞ্জয়ের ঘরে এসে দেখতে পেলাম সঞ্জয় নিজের পড়া টেবিলে বসে ফোন ঘাঁটাঘাঁটি করছে। আমি সঞ্জয়কে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, এখনো তুই ফোন নিয়ে বসে আছিস? বলি, আজ কি কলেজে যাবি না নাকি? সঞ্জয় আমাকে বলল, না মাসি, আজ ও কলেজ বন্ধ, আগামীকাল যাব। আমি সঞ্জয়ের কথাটা শুনে খানিক খুশি হয়ে সঞ্জয়কে বললাম, সঞ্জয়, আমি কিন্তু আজ একটা প্ল্যান করেছিল, শুনবি আমার প্ল্যান? সঞ্জয় আমার কথাটা শুনে জিজ্ঞেস করল, কি প্ল্যান মাসি? আমি সঞ্জয়কে বললাম, খোকা, আজ তোর মন পছন্দের সব খাবার রান্না হবে, যদি আমার শর্তটা মানিস তো। সঞ্জয় আমার কথাটা শুনে খানিক অবাক হল আর আমাকে জিজ্ঞেস করল, কি শর্ত মাসি, বলো। আমি এবার খানিক সাহস নিয়ে সঞ্জয়কে বললাম, সঞ্জয় খোকা, তুই কি আমার সাথে একটু কাজ করতে পারবি?
আর পারছি না আমি। তাই আজ তোকে বললাম খোকা। আমি নিজের দিদির ছেলে সঞ্জয়কে কথাটা বলতেই সঞ্জয় আমাকে বলল, না মাসি, আমি তোমার সাথে কাজ করতে পারবো না। সরি। সঞ্জয় আমাকে না করে দিতেই আমি সঞ্জয়কে অনুরোধ করে বললাম, খোকা আমি তো তোর মাসি, তুই কি তোর মাসির এই উপকারটা করবি না? তুই কি চাস আমি কষ্ট পাই? আমার কথাটা শুনে সঞ্জয় খানিক নিশ্চুপ হয়ে গেল। আমি সঞ্জয়ের মুখের দিকে তাকিয়ে আছি। আমার কেন যেন মনে হচ্ছে সঞ্জয় আমার কথাটা শুনবে। সঞ্জয় মিনিট খানেক সময় নিশ্চুপ থেকে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে মাসি, আমি তোমার কাজ করে দিব, চলো আমার সাথে। এই বলে সঞ্জয় আমাকে নিয়ে চলে গেল ঘরে। সঞ্জয় আমাকে নিয়ে ঘরে এসে আমার দিকে তাকিয়ে বলল, মাসি তুমি কি সত্যি মন থেকে বলছো তোমার কাজ করে দিতে, নাকি পরে তুমি আবার আমার উপর রাগ করবে? আমি সঞ্জয়ের কথাটা শুনে কেন যেন আচমকা রেগে গেলাম। আমি সঞ্জয়কে একটা ধমক দিয়ে বললাম, তুই এত বুঝিস কেন? আমি যদি তোকে মন থেকেই না বলতাম, তবে কি তোকে নিজে থেকে বলতাম নাকি? তাছাড়া আমি সারা দিন এই সংসারের সকল কাজ একা হাতে করি। আমার কি বিশ্রাম বলে কোনো কিছু নেই নাকি? জানিস তো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। তিনি যতদিন আমার জীবনে ছিল ততদিন ও আমি অনেক চিন্তায় ছিলাম, কখনো একটুও শান্তি পাইনি। আর আজ ও আমার জীবনটা এমনই হয়ে আছে। আজ যখন আমি না পেরে তোকে বলছি সব, তখন তুই বারবার আমাকে না করে দিচ্ছিস। আমি তোকে এত স্নেহ করি, অথচ তুই আমার কোনো কথা শুনিস না। আমার অভিমানী কণ্ঠে বলা কথাগুলো শোনার পর সঞ্জয় খানেক অবাক হয়ে গেল। আর আমার চোখের জল দেখে তার মনটা গলে গেল। সঞ্জয় আমার চোখের জল মুছিয়ে দিয়ে আমাকে বলল, মাসি তুমি কান্না করো না। আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করো। আমার বাবা মা সারাদিন বাহিরে থাকে, আমার কোনো খোঁজ বা খবর তারা ঠিক মতো নিতে পারে না। একমাত্র তুমি আছো যে আমার কেয়ার করো, আমার খোঁজ খবর রাখো। মাসি আমি বুঝতে পারিনি তোমার কষ্টটা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সব কাজ করে দিচ্ছি মাসি। আজ থেকে আমি সব সময় তোমায় সাহায্য করব। এই বলে সঞ্জয় আমার কাজ করা শুরু করল। আমি সঞ্জয়ের কাজ করা দেখে অনেক খুশি হলাম। আমি ভেবেছি যে সঞ্জয় হয়তো আমার কষ্টটা কখনো বুঝতে পারবে না। শুধু সঞ্জয় কেন, কেউ আমার কষ্টটা বুঝবে না। তবে আমি ভুল। সঞ্জয়ের মনের মাঝে আমার জন্য একটা আলাদা সম্মানের জায়গা আছে। আমি সঞ্জয়কে কাজ করতে দেখে মুচকি হাসি দিয়ে নিজেও সঞ্জয়ের সাথে কাজ করে তাকে সাহায্য করছিলাম। সত্যি এখন আমার মাথায় আর কোনো দুশ্চিন্তা নেই, আর না আছে কোনো কষ্ট। এখন আমি খুব খুশি। অতঃপর আর কি, সঞ্জয় এখন থেকে সব সময় আমাকে আমার সকল কাজে সাহায্য করে। সেই সাথে সঞ্জয়ের পড়াশোনায় ও অনেক উন্নতি হয়। আমি সঞ্জয়ের এমন উন্নতি দেখে অনেক খুশি হলাম। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন দিদির ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।